আচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? জাতীয় বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়ের উপরে আলোচনা করা হবে, তোমাদের প্রথম বর্ষের তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সের প্রথম অধ্যায়ের তাপ ও তাপমাত্রা অধ্যায়টি। তাহলে সময় নষ্ট না করে আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার সুবিধার্থে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনায় আসব, বিষয়গুলো হলো তাপ ও তাপমাত্রার সাধারণ ধারণা, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। এখানে নিম্ন তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আলোচনাটা থাকবে। তারপরে থাকবে হলো উচ্চ তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, এখানে পাল্লা সহ তোমাদের আলোচনা করা হবে। এরপরে রয়েছে থার্মোমিটারের গঠন, কার্যনীতি এবং সুবিধা। এখানে তোমাদের সিলেবাসের অংশ থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হলো পারদ ও তাপযুগল থার্মোমিটার। এছাড়া তোমাদের বাসার কাজের জন্য প্লাটিনাম রোধ থার্মোমিটার, হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার আর পাইরোমিটার নিয়েও তোমাদের আলোচনা আছে। শিক্ষার্থীরা, তোমরা পড়াশোনা করেছো, এর ইতিপূর্বে তোমরা এসএসসি এবং এইচএসসি পর্যায়ে তোমরা তাপ এবং তাপমাত্রার ধারণা তোমরা লাভ করেছো। এখানে সুবিধার্থে আমরা আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি। এখানে দেয়া আছে তাপ। তোমরা তুলনামূলক আলোচনা করলে আমরা বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারি। তাহলে প্রথমে আসো, এখানে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হলো তাপ সম্পর্কে ধারণা। তাপ এক প্রকার শক্তি। তোমরা জানো তাপ একটি শক্তি এবং তা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগ্রত করে। এছাড়া এখানে দেখো, কিন্তু তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তার মানে একজন লোকের শরীরে কত ডিগ্রি তাপমাত্রা ধারণ করছে তা দ্বারা তাপীয় অবস্থাটা বোঝা যায়, কতটুকু সে তাপটা নিচ্ছে। তাপ তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা তাপের ফল। কারণ তাপমাত্রা একটি বস্তুকে তাপ দিলে এর যে ফল থাকে, এর যে রেজাল্টটা পাই সেটাই কিন্তু আসলে বস্তুর তাপীয় অবস্থা। আর এই তাপীয় অবস্থাকে আমরা বলছি তাপমাত্রা। শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো, দুটি বস্তু একই তাপমাত্রায় থাকলে তাপের পরিমাণে বিভিন্ন রকম হতে পারে। এরপর আরেকটি পয়েন্ট রয়েছে, একটি বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তোমরা জানো, একটি বস্তুতে মনে করো দুইটা বস্তু আছে, একটির তাপমাত্রা বেশি আর একটির তাপমাত্রা কম। এখন উচ্চ তাপমাত্রার দুটিকে যদি সংস্পর্শে আনা হয়, তাহলে একটা বস্তুর তাপমাত্রা থেকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ প্রবাহিত হবে। তোমরা এগুলো জানো, সাধারণ ধারণা। এরপর রয়েছে, যে শাখায় তাপের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি, আর যে শাখায় তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় থার্মোমিতি। এখানে সেই পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো, আহ, এখন আরেকটি বিষয় রয়েছে। এখানে যে যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয় সেগুলো তাকে বলা হয় ক্যালোরিমিটার মিটার। আর তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে বলা হয় থার্মোমিটার। তাপের এসআই একক জুল এবং তাপমাত্রার এসআই একক হলো কেলভিন। শিক্ষার্থীরা, এরপর পরবর্তী আমি আরেকটি বিষয়ে চলে যাই। এখানে তোমাদের দেয়া আছে, এখানে দেখো, তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির করে ধরা হয়।
এই দুইটি তাপমাত্রার এই দুটি বিন্দুকে বা তাপমাত্রাকে বলা হয় স্থিরাঙ্ক। তাহলে এই হিসাবে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বা গলনাঙ্ক বলা হয়। তার মানে তোমরা এটাও জ্ঞান লাভ করেছো এর আগে যে একটি বস্তুকে তুমি যদি আহ, এক- মনে করো গলানোর জন্য প্রস্তুত করবা, এর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত নিয়ে আসতে হয়। যেমন বরফের ক্ষেত্রে 0°C। এখন তুমি যদি -5°C বরফ কিন্তু গলাতে পারবা না। এই জন্য 0° পর্যন্ত আসলেই একমাত্র বরফ গলার জন্য প্রস্তুত হবে। এই পয়েন্টটাকে, এই 0° তাপমাত্রাকেই বলা হবে বরফের ক্ষেত্রে গলনাঙ্ক বা আইস পয়েন্ট। এরপর আসো স্বাভাবিক আরেকটি বিষয়, সেটা হলো স্ফুটাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম বিন্দু বা স্ফুটাঙ্ক বলা হয়। তাহলে এই বিষয়টি তোমরা জানো, এবং পানির ক্ষেত্রে এই স্থিরাঙ্ক তোমরা জানো এটা কত, 100°C। শিক্ষার্থীরা এখন এখানে দেখো আরেকটি বিষয়, সেটা আমরা কতগুলো রাশি সম্পর্কে সংজ্ঞায়ন করা প্রয়োজন, কারণ আমরা তাপের আজকে এই কোর্সের প্রথম অধ্যায়ে আছি। তাহলে এইগুলো তোমাদের আগেও হয়তো ধারণা থাকতে পারে, আমরা সেই তোমাদের যে লব্ধ ধারণা তার সাথে আবার আমরা আলোচনায় আসছি, যাতে তোমরা সহজভাবে উপস্থাপন করতে পারো এবং বুঝতে পারো। তোমাদের এখানে আমরা আলোচনা শেষে আবার আমি তোমাদের সাথে একত্র হব যে বিষয়গুলোর ডিসকাশন করতে, আলোচনা করতে, ইন্টারেক্টিভ যেতে হয় ক্লাসটাকে। এখন তোমরা দেখো একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় একটি পদার্থ কঠিন, তরল, বায়বীয় যে তিনটি রূপ রয়েছে তাকে একই সাথে থাকতে পারে, তাকে সহাবস্থান করতে পারে, তাকে বলা হয় তরৈধ বিন্দু। এবং পানির তরৈধ বিন্দুর তাপমাত্রা হলো 273.16। এর একুরেট মাপটা হলো, আমরা সাধারণভাবে জানি 273, তা বললেও হবে, এটা একুরেট হিসাবে 273.16 কেলভিন। এবার আসো, এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে চিত্রটায় আমরা এখানে যে বিষয়টি দেখব, তোমরা এখানে দেখো এই জায়গাটা আছে, যে এই জায়গাটা হলো তরৈধ বিন্দু ট্রিপল পয়েন্টে। এখানে দেখো লিকুইড অবস্থা, এখানে গ্যাসিয়াস অবস্থা আছে, এখানে এখানে আছে কঠিন অবস্থা, বরফ পয়েন্ট, সলিড। এই যে দেখো, তাহলে এই যে এখানের অবস্থা এইটা, আর এই যে এখানে, তাহলে এই যে তিনটে অবস্থা এখানে এসে মিলিত হয়েছে, যেখানে তিনটা থেকেই আমরা গ্রাফের অংশ পাই, তার মানে এটাকে বলা হয় তড়িৎ বিন্দু। এরপর আসে আমাদের পরবর্তী আরেকটি সংজ্ঞা রয়েছে, সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই পরম শূন্য তাপমাত্রা হলো -273°C বা 0 কেলভিন। এবং এই পরম শূন্য তাপমাত্রা মানে 273 যে কেলভিন রয়েছে, তোমরা জানো চার্লসের সূত্র থেকে আমার এই সংজ্ঞাটা নেওয়া যায়। চার্লসের সূত্রে সেখানে তত্ত্বীয়ভাবে আসলে আয়তন তো শূন্য করা যায় না, এটা আমরা তত্ত্বীয় ধারণা থেকে নেই যে আয়তন আসলে নেওয়া যায়। তত্ত্বীয় ধারণা মানে আমরা থিওরিটিক্যালি আমরা জানবো, আসলে বাস্তবে সম্ভব নয়। তাহলে এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বা 0°C যে তাপমাত্রাটি আমরা পেয়ে থাকি। এবার আমাদের আরো কয়েকটি সংজ্ঞায় আসি। প্রথমে আসে উষ্ণতা মিতি ধর্ম। এটা কি? উষ্ণতার পরিবর্তন। উষ্ণতা তোমরা জানো তাপমাত্রা। উষ্ণতা পরিবর্তনের পদার্থের যে বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় তাকে উষ্ণতামিতি ধর্ম বলা হয়। তার মানে তোমরা জানো যে পারদ, তার পারদ স্তম্ভ, যে পারদটি কোন একটি পাত্রে বা নলের মধ্যে রাখা হলে পারদটি যতটুকু অবস্থান ধারণ করবে তাকে বলা হয় পারদ স্তম্ভ। তুমি তাপমাত্রা দেওয়ার সাথে সাথে এর পরিমাণটা মানে এটার উচ্চতা বেড়ে যায়, তার মানে দৈর্ঘ্য বাড়ে। এজন্য উচ্চতা বা দৈর্ঘ্য হলো পারদের উষ্ণতামিতি ধর্ম। আর যে পদার্থগুলো এই ধর্মগুলো প্রদর্শন করবে তাকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। এই সংজ্ঞাগুলো পরীক্ষায় তোমাদের কুইজ যে প্রশ্নগুলো থাকে, এক মার্কস যেগুলোর অন, সেগুলোর উত্তর করার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এসে থাকে। এরপর আসে আরেকটি বিষয়, সেটা হলো সিস্টেম। আমরা সিস্টেম
বা ব্যবস্থা বলতে সাধারণভাবে বলি যে মেইনটেইন করা, কোনো কিছু মেইনটেইন করা। আসলে বিজ্ঞানের ভাষায় বা পদার্থবিজ্ঞান বিশেষ করে ভাষায় যে ভৌত জগতের একটি সীমিত অংশ নিয়ে আমরা যেখানে আলোচনা করি, এখানে সেই অংশটাকে আমরা বলব যে এটা সিস্টেম। তাহলে এখানে তোমরা যদি আলোচনার এসে দেখো, তাহলে আমরা যদি পরীক্ষা-নিরীক্ষা করার সময় জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করা হয় তাকে বলা হবে সিস্টেম। এবার এই সিস্টেম মনে করো, এখানে আমি একটু তোমাদের এখানে দেখাই যে মনে করো এই একটা এটা হলো তাপীয় সিস্টেম। এটা হলো তাপীয় সিস্টেম। এর বাহিরে মনে করো এই হলো তার পরিবেশ। এখন এই সিস্টেম থেকে তাপ পরিবেশে যেতে পারে, পরিবেশ থেকে তাপ আবার সিস্টেমে যেতে পারে। এটা হলো তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। এখন এই ২ জায়গার যদি তাপের তারতম্য মানে আদান-প্রদান না হয়, তাকে এই অবস্থাটাকে বলা হবে তাপীয় সাম্যাবস্থা। তাহলে এই সংজ্ঞাটা দেয়া যেতে পারে যে, যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান-প্রদান ঘটে না, তাকে তাপীয় সাম্যাবস্থা বা তাপীয় সমতা বলা হয়। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি মনে হয়। তোমরা আরেকটি আলোচনায় আসি। তাপগতিবিদ্যার ০তম সূত্র। ০তম সূত্র, আমরা তাপগতিবিদ্যার যে পরবর্তী যে সূত্রগুলো রয়েছে ১ম সূত্র, ২য় সূত্র, ৩য় সূত্র, এর সাথে আমরা যেহেতু এটা আগে শুরু হয়েছে তাহলে এখান থেকে ০তম দিয়ে শুরু করা যায় এবং এই মূলত ধারণার উপরে আমাদের পরবর্তী অ্যা থার্মোমিটার প্রস্তুত করা হয়। এইজন্য এই সূত্রটি গুরুত্বপূর্ণ। এখানে দেয়া আছে ২ টি বস্তু যদি পৃথক, পৃথক ভাবে ৩য় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে। মনে করো এখানে A B এর সাথে। এখানে আমি তোমাদের এটাকে যদি এখানে দেখাই, এই এইটা। A B এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, আবার A C এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে আমাদের এই সূত্র বলে তাহলে যে প্রথমোক্ত যে ২ টি বস্তু ছিল, এই ২ টা বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। এখানে দেখো, তাহলে আমরা এখান থেকে তাপীয় সাম্যাবস্থা থেকে আমরা আসলে আর কিছুই নাই। এখানে থার্মোমিতির ধারণা পাই। এ এটা আমরা পরবর্তীতে পরিমাপ করার ক্ষেত্রে কাজে লাগাবো। এবার বিভিন্ন থার্মোমিটারের মধ্যে আ তোমাদের গাণিতিক সম্পর্কসমূহ তোমাদের কিছুক্ষণ আগে আমি একটি বিষয় আলোচনা করেছিলাম, তা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। এখানে দেখো শিক্ষার্থীরা, ঊর্ধ্ব স্থিরাঙ্কটাই রয়েছে। এখানে আমাদের একটি বিষয় এখানে থাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আ এখানে দেখো, আমরা এখানের বিষয়টি যদি আমরা দেখাই, এখানে এই যে থার্মোমিটারটি রয়েছে, এখানে ৩ টি থার্মোমিটার রয়েছে। এখানে দেখো তোমরা, একটা হলো আ সেলসিয়াস, ফারেনহাইট, একটা কেলভিন। এখানে আমরা জেনারেলাইজ করা হচ্ছে। এখানে দেয়া আছে একটি এ আমরা তত্ত্বীয় একটি থার্মোমিটার নিয়েছি এটার সাথে তুলনা করার স্বার্থে। এটার বয়লিং পয়েন্ট আর এটা হলো আ মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক। তাহলে মেল্টিং পয়েন্টে আমরা যেটা পাচ্ছি, আ তাহলে এখানে দেখো বয়লিং পয়েন্ট। তাহলে এই যে বয়লিং পয়েন্ট বা এখানে স্ফুটাঙ্ক, আর এটা হলো মেল্টিং পয়েন্ট বা নিম্ন স্থির বিন্দু, তাহলে মানে গলনাঙ্ক। তাহলে এখানে হলো সেই ঈপ্সিত বা কাঙ্ক্ষিত যে তাপমাত্রাটি রয়েছে বিভিন্ন স্কেলের সেই মানটি। তাহলে এটা বিভিন্ন স্কেলের ক্ষেত্রে পরিবর্তন হবে। এখন যখন ফারেনহাইট স্কেল হবে, তোমরা জানো এখানে যে সূত্রটি রয়েছে, এখানে হলো কি ওই কাঙ্ক্ষিত মানটি এবং নিম্ন স্থিরাঙ্ক, সূত্রটি হচ্ছে কি নিম্ন স্থিরাঙ্ক, আ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য। তাহলে আমাদের এটা মনে আছে যে এটা, তাহলে এই হিসেবে যদি আমরা বসাই সেলসিয়াস স্কেলের জন্য সি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সি বসিয়েছি। আ আর এখানে নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের জন্য 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 স্ফুটাঙ্ক। তাহলে এভাবে আমরা বসাতে পারি। এই একইভাবে এটা ফারেনহাইট স্কেলের জন্য দেখো, এখান থেকে আমরা এই বিষয়টা এখানে নিয়ে আসতে পারি। তাহলে এটা আসবে কত? আ F মাইনাস 32,212, এটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলের জন্য আমরা এভাবে বসাতে পারি। তাহলে এভাবে করলে এটাকে যদি আমরা কেলভিন স্কেলে বসাই, কেলভিন স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই,
তাহলে আমরা এভাবে একটি সমীকরণ পেতে পারি এবং এই সমীকরণ দ্বারাই আমরা পারস্পরিকভাবে রূপান্তর করতে পারবো এবং তোমাদের পরবর্তী কোর্সের জন্য এটা কাজে লাগবে। তাহলে ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের এই সূত্রের মাধ্যমে আমরা এই বিষয়টি পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা জানতে পারলাম এবং প্রয়োগ করতে পারবো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, এবার আমাদের পরবর্তী আরেকটি বিষয় আমাদের চলে আসছে। এখানে আমরা যেটি দেখব সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিবেক ক্রিয়া বা থার্মোকাপল। এখন এটা কি? এটা আমাদের যেহেতু থার্মোমিটার আলোচনায় পরবর্তীতে লাগবে, এইজন্য আমরা এই আলোচনাটা আগেই সেরে নিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি বিষয় তোমাদের আ দেখাতে পারি। এখানে দেয়া আছে কি? মনে করো ২ টি ভিন্ন পদার্থের তৈরি ধাতব তারের ২ প্রান্তকে সংযুক্ত করে একটি বড় কুণ্ডলী বানানো হয়েছে। যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। একটি A মেটাল আরেকটা হলো B মেটাল। এটা দেয়া আছে ২ টা কালার দিয়ে। এখন এদেরকে দিয়ে একটি কুণ্ডলী দেয়া আছে এবং ২ টাকে ভিন্ন ২ টি তাপমাত্রায় রাখা হচ্ছে। এখানে ভিন্ন ২ টি তাপমাত্রায় যখন রাখা হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যা এখানে এখানে যেহেতু উষ্ণতা রাখা আছে, এখানে এখানে তাহলে নরমাল তাপমাত্রা, তাহলে তাপমাত্রার পার্থক্য হলো। এইরকম তাপমাত্রার পার্থক্য মানে সেখানে ২ টা ভিন্ন তাপমাত্রার অবস্থা সৃষ্টি হয়েছে। আর এইটা থেকে আমরা যেটা বলতে পারি তাহলে এদের মধ্যে দিয়ে বিজ্ঞানী সিবেক দেখলেন যে এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং তিনি এর থেকে সিদ্ধান্ত নিলেন যে আ আ আসলে আর কিছুই নাই। এখান থেকে আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের এখান থেকে তোমরা দেখো আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিবেক ক্রিয়ায় উৎপন্ন আ ওই তাহলে এইটাই আবিষ্কারকের নাম অনুসারে নাম হয়েছে সিবেক ক্রিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আ আমাদের এই ২ টা যে যান্ত্রিক ব্যবস্থা, এই এই ব্যবস্থাটা কি যখনই করা হবে তখন এর নাম হয়ে যাবে থার্মোকাপল। এবার আসা যাক নিরপেক্ষ তাপমাত্রা। এখানে শিক্ষার্থীরা তোমরা একটি এখানে দেখো, এ এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফে এ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গ্রাফটা দেয়া আছে। এটা হলো যে কারণ তোমরা জানো যে এখানে তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। এর সংজ্ঞায় বলা আছে। তাহলে যেহেতু কারেন্ট সৃষ্টি হচ্ছে তার মানে সেখানে তড়িৎচালক মূলত সৃষ্টি হচ্ছে। তাহলে এই তড়িৎচালক যে চালক শক্তি যখন সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আ দেখতে পাচ্ছি উম তাহলে আমাদের এখানে দেখো অ্যাম তড়িৎচালক শক্তি আর এর সাথে তাপমাত্রা পরিবর্তন। এখন ১ম দিকে যখন এই রকমের অবস্থা এই যান্ত্রিক ব্যবস্থায় ১ম দিকে তাপমাত্রা বাড়ার সাথে, সাথে ইএমএফ এর মান বাড়তে থাকে এবং একটা সর্বোচ্চ মান পর্যন্ত পৌঁছায়। তো সর্বোচ্চ মান পর্যন্ত পৌঁছানোর পর দেখা গেল এই যে সর্বোচ্চ মান পর্যন্ত পৌঁছালো। তাহলে সর্বোচ্চ মান পর্যন্ত পৌঁছানোর পর এরপর তাপমাত্রা বৃদ্ধির সাথে, সাথে হ্রাস পায়। এখন যে তাপমাত্রায় ইএমএফ টা সর্বোচ্চ হবে ওই তাপমাত্রাটাকে বলা হবে নিরপেক্ষ তাপমাত্রা। ও ঠিক আছে? তাহলে এই সর্বনিম্ন এই তাপমাত্রাটাই হবে নিরপেক্ষ তাপমাত্রা। এরপর রয়েছে উৎক্রম তাপমাত্রা, ইনভার্শন টেম্পারেচার। আ ইমপ ই আ ইনভার্শন আর এটা হলো নিউট্রাল টেম্পারেচার, এটা হলো ইনভার্শন টেম্পারেচার বা উৎক্রম। এটা হচ্ছে যে তাপমাত্রায় আ সিবেক ক্রিয়ায় তড়িৎচালক শক্তির মান এখানে ০ হয়ে যাবে। মানে এখানে কোন কারেন্ট প্রবাহিত হবে না বা কারেন্ট সৃষ্টি হবে না। তাকে বলা হবে উৎক্রম বা ইনভার্শন টেম্পারেচার। শিক্ষার্থীরা, আ এখন আমাদের একটি বিষয় তোমাদের আলোচনায় নিয়ে আসছে। এখন দেখো, আম এ আলোচনাটায় দেখো এখানে দেয়া আছে যে ০°C তাপমাত্রায় নিচের তাপমাত্রাকে নিম্ন তাপমাত্রা বলে। আর এই তাপমাত্রা নির্ণয়ের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির যে আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি, তার পাল্লা সহ উল্লেখ করা হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখানে আমরা সেটা দেখো। আমাদের এখানে আলোচনা করার ক্ষেত্রে এখানে দেখো ১ম এ রয়েছে উম আ তরল, তরল আ থার্মোমিটার। তরল থার্মোমিটারের একটা প্রকার হলো পারদ থার্মোমিটার, আরেকটা হলো অ্যালকোহল থার্মোমিটার। এই থার্মোমিটার ২ টা পারদ তোমরা জানো উষ্ণতামিতিক পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয়।
এবং আর অ্যালকোহল ব্যবহার করা হয়, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা তরলের ক্ষেত্রে যে আয়তন ধর্ম রয়েছে, তাহলে এই আয়তন ধর্ম ব্যবহার করে আমরা এই পাল্লা পর্যন্ত নিম্ন তাপমাত্রা মাপতে পারি। তোমরা জানো যে মানে ২৭৩ পর্যন্ত আমরা মাপতে পারবো। তাহলে সেক্ষেত্রে এইটা হলো সেই আমাদের উত্তরটা। আ তাহলে এই পারদের জন্য এইটা এবং অ্যালকোহলের জন্য এইটা। তাহলে এটা তরল থার্মোমিটার দ্বারা এভাবে নির্ণয় করা যাবে। এবার আসো গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটারে ইসির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার। এক্ষেত্রে -২৭৩ পর্যন্ত মাপা যাবে। আর আয়তন স্থির আয়তন হিলিয়াম গ্যাস থার্মোমিটার। এক্ষেত্রে ২৬৮ পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবা। এরপর আসো প্লাটিনাম রোধ থার্মোমিটার। প্লাটিনাম রোধ থার্মোমিটারে তোমরা জানো এর উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ধর্ম হিসেবে রোধ ব্যবহার করা হয় এবং তোমরা জানো রোধের তাপমাত্রার সাথে রোধের একটি সম্পর্ক রয়েছে। পরিবাহীর ক্ষেত্রে সাধারণত এটা বেড়ে যায়। আ আ রোধ বেড়ে যায় তাপমাত্রার সাথে, সাথে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিপরীত ধর্ম ঘটে। এখানে ব্যান্ড তত্ত্বের সাহায্যে এই ব্যাখ্যা দেয়া যায়। এটা হলো প্লাটিনাম রোধ থার্মোমিটার। সেক্ষেত্রে আমরা এটা পেয়েছি এবং স্থির রোধ থার্মোমিটার সীসা রোধ থার্মোমিটার সেক্ষেত্রে এটা ২৬৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত -২৬৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা নির্ণয় করতে পারব। শিক্ষার্থীরা এরপর দেখো আমাদের আরেকটি বিষয় আছে। এখানে তোমরা দেখো। এবার উচ্চ তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতিসমূহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আ এটা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যে তাপমাত্রা রয়েছে, তাটি যদি নির্ভুলভাবে নির্ণয় করা যায়, এই ধরনের থার্মোমিটারকে বলা হয় উচ্চ তাপমাত্রা থার্মোমিটার নির্ণয়ের থার্মোমিটার। আর এই থার্মোমিটার করার জন্য আমরা উচ্চ তাপমাত্রা নির্ণয়ের জন্য যে পদ্ধতি সেটাকে আমরা পাইরোমেট্রি বলি। কারণ পাইরোমিটার বা আগুন এখানে ব্যবহার করা হয়। তার পাইরোস মানেই হচ্ছে আগুন। সেক্ষেত্রে আমরা পূর্ণ বিকিরণ আ থার্মোমিটার এবং পাইরোহোলিওমিটার ব্যবহার করে থাকি। এখন তোমরা দেখতে পাচ্ছ এটার পাল্লা হচ্ছে পূর্ণ বিকিরণ 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা সম্ভব এবং পাইরোহোলিওমিটার দ্বারা 6000 পর্যন্ত মাপা সম্ভব। এরপর আসে থার্মোকাপল। থার্মোকাপলের ধারণা তোমাদের দিয়েছি। কারণ কাপড় মানে ২ টা, একটা হলো ২ টা মেটাল থাকবে। এখানে লৌহ এবং নিকেল। তাহলে এই রকমের ২ টা, এটার দ্বারা তোমরা নির্ণয় করতে পারবা কত। এখানে দেখতে পাচ্ছ আ চার্ট করে। আমরা এখানে দেখো। তাহলে একটি হচ্ছে আমাদের এক্ষেত্রে আ 800, আরেকটা হলো আ ১৭৫০ ডিগ্রি সেলসিয়াস। এইটা এই পর্যন্ত মাপা সম্ভব। এখন এটা তো এক্সাক্ট মানে তোমরা বলতে পারবে না। এটা কম বেশি হতে পারে। থার্মোমিটার বা এটা লোহা নিকেলের বিশুদ্ধতার উপর নির্ভর করে, প্লাটিনাম রুবিডিয়াম এর বিশুদ্ধতার উপর নির্ভর করে। আচ্ছা, রোধ থার্মোমিটার আমরা নিম্ন তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটা উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করা, যেমন এখানে প্লাটিনাম রোধ থার্মোমিটার ওখানে ছিল। এখানে আমরা ১২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নির্ণয় করতে পারবো এবং ক্যালেন্ডার গ্রিফিথ ব্রিজ সার্কিট নামে এক রকমের সার্কিট আছে। এটা প্লাটিনাম ইসের মাধ্যমে আমরা প্রয়োগ করে আমরা ১০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে সক্ষম হতে পারি। তাহলে এই হলো আমাদের ২ টা তুলনামূলক ক্ষেত্র এবং এই প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিগত সালে এসেছে। তোমরা এটা গুরুত্ব সহকারে আয়ত্ত করার চেষ্টা করবা শিক্ষার্থীরা। এরপর আমরা কয়েকটি থার্মোমিটারের গঠনে চলে আসি। তোমাদের আলোচনায় আমি ১ম এই আলোচ্য সূচিতে তোমরা দেখিয়েছিলাম কি, কি আলোচনায় আমরা আসব। তোমরা দেখো এখানে ১ম এ আছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটারের তোমরা আ এর আগের পূর্ববর্তী ক্লাস সমূহে হয়তো জেনে থাকবে। এখানে আমরা ডাক্তারি থার্মোমিটার হিসেবে ব্যবহার করি। এখন পারদ থার্মোমিটার কিন্তু সেলসিয়াস হতে পারে, ফারেনহাইটেও হতে পারে। আমরা জ্বর মাপার ক্ষেত্রে সাধারণত বা আ শরীরের তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি ফারেনহাইট থার্মোমিটার, যেটাকে আমরা ক্লিনিকা থার্মোমিটার বলে থাকি। এখানে একটি বাল্ব থাকে। আ বাল্বটি হচ্ছে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাল্বটি দেয়া আছে। অ্যা এটি এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা হলো বাল্ব। এইটা একটু উজ্জ্বল পদার্থ থাকে। তারপর এখানে এটার গঠন দেয়া আছে, স্কেল লাইন থাকে, এক্সপ্যানশন চেম্বার রয়েছে। এখানে এটা বৃদ্ধি হতে পারে। এবার ক্যাপিলারি টিউব মানে সূক্ষ্ম যে টিউবগুলো বা নলগুলো থাকে, তাকে বলা হয় ক্যাপিলারি টিউব বা কৈশিক নল। আচ্ছা, এভাবে তোমাদের বলা আছে। এই গঠনগুলো তোমরা জানো এখানে।
এখন মানবদেহের সর্বনিম্ন সাধারণত তাপমাত্রা আমাদের স্বাভাবিক হলো 96.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? সেলসিয়াস হলে 37 এর কাছাকাছি। এখন এই মানগুলো আ যদি আমরা যেভাবেই দেখি না কেন আমাদের ডাক্তারি থার্মোমিটার আমাদের দেশে বিভিন্ন দেশের ক্ষেত্রে একটা ভিন্নতা হয়ে থাকে। এটা হলো প্রস্তুতকারী কোম্পানি কি তাপমাত্রায় দিয়েছে এটা কোনো ফিক্সড বলা যাবে না যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি মাপে। সাধারণত সেই দেশের অনুযায়ী প্রস্তুত করা হয়। যেমন আমাদের দেশের থার্মোমিটার গুলো কত 94 থেকে 110 পর্যন্ত থাকে। তাহলে এভাবে আমাদের 100 এখানে যে চিত্রটি দেয়া আছে 108 এখানে আমাদের বলা আছে কিন্তু আবার একটা ভিন্ন। 110 আর এখানে কিন্তু বলা আছে 108 পর্যন্ত। তো যাই হোক আ আমাদের বিষয়টা মূল বিষয় কিন্তু এটাই যেটা গঠনগত এবং এখানে উষ্ণতামিতিক ধর্ম কোনটি? উষ্ণতামিতিক ধর্ম কোনটি? ধর্ম হলো দৈর্ঘ্য। কারণ এটা আমরা দৈর্ঘ্য মাপছি। এখানে কিন্তু আসলে আর কিছুই না। আমরা দৈর্ঘ্য মাপে বলতে পারতেছি যে এটা কি হচ্ছে। এই যে এখানে দৈর্ঘ্য মাপছি। আচ্ছা। আর উম এখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল করো। এইখানে দেখো আর এই পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। আমরা পারদকে কেন উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করে থাকি? এখানে দেখো পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। সুপরিবাহী পদার্থ কেন হওয়া প্রয়োজন? কারণ তোমাকে সহজে তাপটা গ্রহণ করতে হবে। এখন তুমি আ আমাদের টেম্পারেচার দিয়ে মাপছো মুখে দিয়ে বা এভাবে। তো সেখানে যদি সেই তাপই গ্রহণ করতে পারতেছে না। তাহলে এটা সুপরিবাহী পদার্থ না হলে এটা সম্ভব নয়। এক্ষেত্রে পারদ সফল। মানে সফলভাবে ব্যবহার করা যায়। এরপর রয়েছে আরেকটি আ আমাদের ধর্ম সেখানে দেখো এখানে রয়েছে আম পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কারণ বিশুদ্ধ না হলে একুরেট তাপমাত্রা নির্ণয় করা যাবে না। কারণ বিশুদ্ধ অবিশুদ্ধ হলে এর যে প্রকৃত যে মান সেটা কিন্তু প্রদর্শন করবে না। আর সেক্ষেত্রে আমাদের প্রকৃত যে মাত্রা নির্ণয় করতে চাই সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব হবে না। এরপর রয়েছে পারদের তাপ ধারণ ক্ষমতা খুব এরপর পারদ অস্বচ্ছ এবং উজ্জ্বল। আচ্ছা এই ২ টা কেন এইটা কেন তোমাকে হেল্প করবে? কারণ উজ্জ্বল হলে এটা দেখা যায় উজ্জ্বল পদার্থ। এখানে যদি অনুজ্জ্বল পদার্থ হতো তাহলে আমরা কিন্তু ওই যে পারদের বৃদ্ধিটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার অস্বচ্ছ, স্বচ্ছ হলে কিন্তু গ্লাসের সাথে মিশে যেত। তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো যে কথাগুলো কেন বলছি। তাহলে একটি হচ্ছে অস্বচ্ছ হলে লাভ হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। ওই কারণ ২ টা ডিসিমিলার হয়ে যাচ্ছে গ্লাসের সাথে। তাহলে এখানে সেটা হবে। যেমন এই মার্কারটার মধ্যে কালি আছে, কালো। আর এটা মার্কারটা একটা কালার। এটা যদি একই রকম হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না এর মধ্যে কিছু আছে কিনা। ঠিক আছে? গ্লাসে অনেক সময় পানি থাকলে আমরা বুঝতে পারি না। কারণ ২ টা কালার প্রায় সেমই। ঠিক আছে? এই পারদের তাপ ধারণ ক্ষমতা খুব কম। পারদের স্ফুটনাঙ্ক আ ৩৫৭ ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক। আচ্ছা হিমাঙ্কের কথাটা বলে নিই। আ যেমন বরফ কঠিন যখন যে তাপমাত্রায় গলে তাকে বলা হয় গলনাঙ্ক। আর তরল যে তাপমাত্রায় কঠিনে পরিণত হয় উল্টা, তাহলে তাকে বলা হয় হিমাঙ্ক। বিষয়টা একই। যেমন পানি বরফ হয়ে গেল এবং বরফ পানি হয়ে গেল। এই দুটোর তাপমাত্রার কিন্তু 0 ডিগ্রি একই কথা। ঠিক আছে? আ জাস্ট ধারণাটা ভিন্ন। এই। তাহলে এটা দেখো, তাহলে এই যে এই ৩৫৭ আর হলো মাইনাস ৩৯ এই যে দীর্ঘ পরিসর এর মধ্যে এই রেঞ্জটা বড় হওয়ার কারণে কারণ এর চেয়ে কম এবং এর চেয়ে বেশি তাপমাত্রা কিন্তু নির্ণয় করতে পারছি না। কিন্তু এখানে কিন্তু অনেক তাপমাত্রা ৩৫৭ আর এখানে ৩৯ যোগ করো। তাহলে এত তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। এর মাধ্যমে যে বস্তুগুলোর তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে থাকবে সেই তাপমাত্রা পারদের ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারব। তারপর পারদ কম উদ্বায়ী এটাও আমাদের উদ্বায়ী পদার্থ তোমরা জানো। আ কম উদ্বায়ী কারণ যে পদার্থগুলো সরাসরি অ্যা মধ্যবর্তী আরেকটি স্টেট এ না থেকে সরাসরি ওই অবস্থায় থাকতে পারে। তাহলে বেশি উদ্বায়ী হলে বেশি তাপমাত্রায় উড়ে যেত বা বায়বীয় পদার্থে পরিণত হতো। সেটা আমাদের অসুবিধারই তৈরি করত। এজন্য এটা কম উদ্বায়ী হওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে। তাহলে এই হলো পারদের আ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাসমূহ। তোমরা এভাবে পরীক্ষায় যদি আসে এগুলোর ব্যাখ্যা সহ লিখবে। আমি যে ব্যাখ্যাগুলো বলেছি এখানে যেহেতু পয়েন্ট করেছি, পয়েন্টে তোমরা ১ লাইন বা ২ লাইনের ব্যাখ্যা দিবে। তাহলে আশা করি পূর্ণ নাম্বার তোমরা পাবে। তবে সংক্ষিপ্ত আকারে থাকাই ভালো। পয়েন্ট আকারে লেখায় উপস্থাপন করা তো তোমাদের জন্য সুবিধা হবে। শিক্ষার্থীরা, এবার তোমাদের আ পারদ থার্মোমিটারের পরে আমাদের থার্মোকাপল বা তাপযুগল থার্মোমিটারের ব্যাখ্যায় আসি। এখানে যে বিষয়টি দেয়া আছে দেখো যে স্থানের এখানে দেখো এখানে থার্মোকাপলের ব্যবহার দেয়া আছে। থার্মোকাপলের কথা তোমাদের
এর আগেও বলেছিলাম যে দুটি ভিন্ন ধাতব তারকে সংযুক্ত করা হলো এবং সেখানে সিবেক ক্রিয়া নেওয়া হয়। তাহলে থার্মোমিটারের মূলনীতি আসলে সিবেক ক্রিয়া। তাহলে সিবেক ক্রিয়ার সেই মূলনীতিকে ব্যবহার করা হবে, সেখানে ইএমএফ সৃষ্টি হয়। এখানে তোমাদের দুটি সূত্র রয়েছে, সূত্র দুটির আমি ব্যাখ্যায় আসি। তাহলে এখানে তোমরা দেখো, এখানে মূলনীতিতে আমরা এই দুটি সূত্রকে প্রয়োগ করব। একটা সূত্র আর এই একটা সূত্র, ২ নম্বর সূত্র। তাহলে এখানে ইএমএফ বের করার জন্য আমরা ইএমএফ বের করব এই সূত্র দিয়ে। এখানে দেখো, এখানে একটা পটেনশিওমিটার, যদিও এটা একটা মিটার ব্রিজ দেখানো আছে। এখানে আমরা পটেনশিওমিটার তোমরা গঠনগত জানো যে পটেনশিওমিটারে মিটার ব্রিজে যেমন একটি তার থাকে, আর পটেনশিওমিটারে এখানে থাকবে হলো 10টি তার। 10 গুণ তার থাকবে, এখানে পেঁচানো তার থাকবে, এখানে সোজাসুজি তার থাকবে, এই সোজাসুজি। তাহলে এই তারগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে এইগুলো ব্যবহার করে এখানে জকি থাকে, একটা জকি জে আছে। আর এখানে তোমরা জানো দুটি ভিন্ন তাপমাত্রায় দুইটা তারকে রাখতে হবে। তাহলে এই দুই প্রান্ত দুটি ভিন্ন তাপমাত্রায় আছে। এখন রাখা হলে এখানে ইএমএফ সৃষ্টি হবে। তাহলে এই ইএমএফ এবং এখানে দুইটা ধ্রুবক আছে, এ আর একটা বি ধ্রুবক। এই দুইটা নির্দিষ্ট যে পদার্থ দুটি ব্যবহার করছে তার জন্য এটা ভিন্ন ভিন্ন মান, এটা একটা তোমাদের দেয়া মান থাকবে। আর এটা হলে তোমাদের একটা দ্বিঘাত সমীকরণ হবে। এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা সহজেই তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে পরীক্ষায়, কিভাবে প্রশ্নটি আসে তোমরা জানো। সেক্ষেত্রে প্রশ্ন দেখেছো যে তাপযোগ্য থার্মোমিটার কি, এর গঠন, কার্যনীতি বর্ণনা করো। যদি কোনো কোনো ক্ষেত্রে এটা সুবিধা বর্ণনা করো, এভাবে আসতে পারে। তাহলে এভাবে বিশদ প্রশ্ন হিসেবে আসতে পারে। তা সেক্ষেত্রে এখানে গঠন তোমরা নোট করে নিয়েছো নিশ্চয়ই। যে স্থানে তাপমাত্রা পরিমাপ করতে হবে তার কাছাকাছি জায়গায় থার্মোকাপলের গরম প্রান্তটি, এই যে গরম প্রান্ত হট লেখা আছে, জংশনকে নিয়ে যাওয়া হয় এবং অবজেক্ট যেটাকে নির্ণয় করতে চাচ্ছ যার, এর তাপমাত্রা অনুসারে গরম জংশনটিকে উত্তপ্ত করতে হয় এবং ক্রিয়ার মাধ্যমে সার্কিটে থার্মো ইএমএফ, মানে থার্মোকাপল থেকে যে ইএমএফ সৃষ্টি হয় থার্মো ইএমএফ বলা হয়, সৃষ্টি হয়। এর ফলে থার্মো ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে। যদি একটি গ্যালভানোমিটার, এখানে একটা গ্যালভানোমিটার ব্যবহার করা হয়েছে, স্কেলকে দাগান্বিত করা থাকে এবং পরোক্ষভাবে আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করে আমরা সহজেই তাপমাত্রা নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, এবার তোমাদের যে অংশটি রয়েছে তাহলে প্রশ্ন উত্তর পর্ব। আমার এতক্ষণ তোমরা আলোচনা শুনেছো, আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো। এখন আমি তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা তোমরা সেগুলো আগে আনমিউট করে নাও, আনমিউট করে তোমরা প্রশ্ন করতে পারো। এখন নাইম কোনো প্রশ্ন করবা, বলো। জি স্যার, -273°C নিচে তাপমাত্রা পাওয়া সম্ভব কিনা? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন নাইম, তোমাকে ধন্যবাদ। -273 এর নিচে তাপমাত্রা পাওয়া যায় কিনা। তোমরা জানো পরম শূন্য যে তাপমাত্রা রয়েছে তা হলো সেখানে -273°C, কারণ এই তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যায়। এখন এই তাপমাত্রার নিচে যদি কোনো তাপমাত্রা নির্ণয় করতে চাও তাহলে সেক্ষেত্রে আয়তন ঋণাত্মক হয়ে যায়। সেটা তো আসলে আমাদের শূন্য করাই যায় না, সেখানে ঋণাত্মক হওয়া তো অসম্ভব। এক্ষেত্রে আমরা বলবো যে আসলে নির্ণয় করা যায় না। আর এই যেহেতু যায় না, সেক্ষেত্রে কোনো থার্মোমিটারও এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেটা দিয়ে এর চেয়ে কম বা এর সমান তাপমাত্রা নির্ণয় করা যায়। ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? আর কেউ প্রশ্ন করবা? ঠিক আছে, তোমাদের হয়তো প্রশ্ন নাই, তোমরা বাসায় পড়াশোনা করবে যে আলোচনা শুনেছো। এখন আমি যে আলোচনা করলাম তোমাদের পক্ষ থেকে আমি তোমাদেরকে দুটি প্রশ্ন করতে চাই। এখানে ফাইজা ইসলাম আছো না? তোমার রোল কত? 82। হ্যাঁ, তোমাকে আমি প্রশ্ন করছি, এই পরম শূন্য তাপমাত্রা এটা কত বলো তো? আচ্ছা, তোমার ওটা লাইনের সমস্যা, যাই হোক আমরা পরবর্তীতে আর ক্লিয়ার পাবো। তুমি বলেছো বোধহয় -273°C, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে, এটাই সঠিক। এবং এটা তোমরা কেলভিনে স্কেলে যদি প্রকাশ করি তাহলে পরম তাপমাত্রার স্কেল পাওয়া যায় 0 কেলভিন। আচ্ছা, আর 0 কেলভিন বা আর ইয়ামিন আছো? ইয়ামিন, হ্যালো, ইয়ামিন আছো?
জি স্যার। আচ্ছা, জি ইয়ামিন, স্যার আছি। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করি যে পারদ ব্যবহারের একটি সুবিধা বলো, কেন পারদ ব্যবহার করে থাকি? হ্যালো, স্যার পারদ স্বচ্ছ, অস্বচ্ছ এবং উজ্জ্বল। অস্বচ্ছ এবং খুবই উজ্জ্বল। উজ্জ্বল। আর এটা উজ্জ্বল হলে সুবিধা কি এই হয়? কারণে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। ভেরি গুড, এই তো গুড। উজ্জ্বল এবং হলে স্যার বলতে এটার পারো কেন দৈর্ঘ্যটা পরিমাপ করার সময় দেখতে সুবিধা হয়। দেখতে সুবিধা হয়? গুড। নাইম, কোনো প্রশ্ন আমি বলবো? একটি প্রশ্ন তোমাকে। আচ্ছা, যাই হোক, তোমরা লাইনে আছো, যে আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো জানতে পারবো। আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। এখন তোমাদের তোমরা এগুলো খাতায় নোট করে নাও। এখানে তোমাদের বাড়ির কাজ দেয়া আছে, বাড়ির কাজগুলো তোমরা করে নাও। এখানে তাপমিতি ধর্ম কি, তো তারপর পানির তড়িৎ বিন্দু কত, পাইরোমিটার কাকে বলে। এটা হলো ক বিভাগের প্রশ্ন। খ বিভাগের প্রশ্ন আছে দুইটি। নিম্ন তাপমাত্রা পরিমাপের পদ্ধতি পাল্লা সহ বর্ণনা করো। থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা বর্ণনা করো। এটা নোট করে ফেলো, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, এরপরে জি স্যার। ভবিষ্যৎ প্রশ্ন জি স্যার। হিসাবে তাপ যুগল থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো। তাহলে আশা করি তোমরা প্রথম অধ্যায়ের যে যতটুকু আলোচনা রয়েছে তোমরা উপকৃত হবা, এবং তোমাদের করোনাকালীন পরিস্থিতিতে পড়াশোনা যাতে স্থবির হয়ে না পড়ে, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ গ্রহণ করেছেন এটাকে তোমাদের পক্ষ হয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই কার্যক্রম সফলতা লাভ করুক এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে পরবর্তী ক্লাস করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।